নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। তবে পায়ে একটু সমস্যা চলছে। অঙ্কিতাস ব্লগের তোমাদের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সকলের দিনটি খুব ভালো কাটবে। চলো, সকালবেলায় তো রান্নাঘরের পাঁপড় ভাজা দিয়ে তোমাদেরকে ভিডিওটি শেয়ার করলাম। মানে পাঁপড় ভাজা কমপ্লিট। এখানে দেখো ভাতের উতালও চলে এসছে। তো চলো, সারাদিনে কী কী কাজ করব সব তো তোমাদের সাথে শেয়ার করবই, সাথে এখন কী কী রান্নাবান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা এই বড়া ভাজা বা কোনো কিছু সিদ্ধ করে রান্না করাটা অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার। তার কারণ হলো এগুলো করতে বেশ সময় লাগে। এই যে বড়াগুলো আমি ভাজছি, এগুলো কিন্তু মানে যদি আমি গ্যাসের ফ্লেম হাই করে দিই তাহলে হয়তো উপরটা মানে পুড়ে পুড়ে যাবে বা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ আমি একদম কিন্তু মানে গ্যাসের যে রেগুলেটর সেটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি, সাথে কিন্তু ঢাকাও দিয়ে দিয়েছি যাতে ভিতর থেকে জিনিসটা সিদ্ধ হয়ে আসে আর ভাজা ভাজা হয়ে যায়। তো কাল রাতে কিছু কেটে রেখেছিলাম না, কারণ সেরকমভাবে ডিসাইড করেছিলাম না যে কী রান্না করব। আজ সকালবেলা রান্না করতে করতে ভাবলাম যে ঘরে গোটা একটা ফুলকপি আছে, তো কিছুটা দিয়ে আর বড়াটা রান্না করব। প্রথমে ভেবেছিলাম আলু দিয়েই বড়াটা রান্না করব, যেটা রাতে ভেবে রেখেছিলাম, সেই কারণেই ডাল ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু সকালে ভাবলাম যে ফুলকপি যতক্ষণ আছে বড়ার মধ্যে ফুলকপি দিয়ে দিই। ওদিকে ভাতের উতাল এসে গেছে, মোটামুটি ফুটে উঠেছে। এদিকে আমি দেখো বেগুন ভাজার জন্য বেগুনও কেটে নিলাম, আর সাথে এখানে একটুখানি সিম চচ্চড়ি করব, সিম ভাজা করব। সেই কারণেই সিম আলু কেটে নিচ্ছি। এখানে আগে সিমটাই কেটে নিচ্ছি সিম আলু ভাজা করব বলে। তো পাঁপড় ভাজা, সিম আলু ভাজা, বেগুন ভাজা আর বড়া দিয়ে তোমার হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো বড়ার তরকারিটা কীভাবে করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে, কারণ আজকে একটু মানে বড়ার তরকারিটা একটু অন্যরকমভাবে করব। আর সকালবেলার এই ব্যস্ত একটা সকালবেলা আমার মনে হয় প্রত্যেকটি গৃহিণীর এই সময়টা অনেকটা ব্যস্ততায় কাটে। আর যারা একা হাতে করে তাদের তো আরও হিমশিম খেয়ে যেতে হয় সকালবেলাটা। তো চলো, এখানে দেখো বলেছিলাম একটু আলাদাভাবে করব। তো এখানে আমি বেসিক্যালি জিরে আর একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে মশলার মধ্যে দিয়েছি শুধু একটুখানি গোটা জিরে, একটুখানি কাঁচা লঙ্কা আর আদা বেটে, আর দিয়েছি একটা টমেটো, আর দিয়েছি বড়ার যে পেস্ট করেছিলাম, মানে বড়া ডালের যে তোমার হচ্ছে যে ডাল বাটাটা ছিল, ওটা আমি বড়া করার আগেই একটু তুলে রেখেছিলাম, সেটাই মশলার সাথে দিয়ে কষিয়ে নিলাম। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর টেস্ট করেও দেখেছিলাম বেশ ভালো হয়েছিল। কালারটা এমন লাগলেও কালারটা কিন্তু এমন হয়নি। তো চলো বরমশাইয়ের লাঞ্চটা আগে প্যাক করে নিই। এখানে রয়েছে বেগুন ভাজা, দুটো বড়া ভাজাও রেখেছিলাম, সেই বড়া ভাজা, আর এইটা হলো সিম আলু ভাজা, আর ওই যে কাল রাতের একটা ডিম বাছিয়ে রেখেছিলাম। তো বড়মশাই নিজের খাবার দাবার নিয়ে চাটা খেয়ে বেরিয়ে গেছে, আমারও রান্নাবান্না হয়ে গেছে। এখন এসছি গ্যাসটা মুছতে। গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তবেই বাইরের কাজ করব। তবে কিছু কিছু বাসন আমার মাজা হয়ে গেছে, আর কিছু বাসন আছে, সেগুলোই গিয়ে মাজবো। তো চলো ঝট করে সারাদিনের কাজগুলো কমপ্লিট করে নিই। আর সারাদিনে কী কী করব তোমরা তো এতদিনে আমার ভিডিওতে দেখে বুঝেই গেছো। তবে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় না, তবে ইচ্ছা আছে আজ সেগুলো করব। তো চলো চটপট করে মোটামুটি ঘরের কাজ তো মোটামুটি শেষ করবই, আর একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব, কারণ এখন তো হালকা হালকা রোদের বেশ তাপ বাড়ছে। তো যত তাড়াতাড়ি কাজ করে ঘরে ঢুকতে পারবো ততই কিন্তু ভালো। তো দেখো ওদিকে রান্নাবান্না সেরে চলে এসেছি এখানে কাচাকুচি করতে। তবে কাচাকুচি করার আগে বলে রাখি আমি কিন্তু সমস্ত বাসন মেজে নিয়েছি। আর এখানে একটা সমস্যা হয়েছিল কাচাকুচি করার জন্য, ফোনটা যেখানে রেখেছিলাম এত বাইরে আজকে হাওয়া দিচ্ছে, ফোনটা কিন্তু পড়ে গেছিলো, সেই জন্য কাচার ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তবে আজ একটা বস্তা কেচেছি, চলো তোমাদেরকে আগে কেচে নিই, তারপরে দেখাচ্ছি কি বস্তা কেচেছি। তো এই হলো সেই বস্তাটা, দেখো সমস্ত জামাকাপড় ধোয়াধুয়ি হয়ে গেছে। এটি হলো আমার ভাসুরের সোয়েটার। এটা একটা বস্তার থেকে কম কিছু না, মানে বস্তার থেকেও ভারী বললেই কম কিছু হবে না, মানে একটা কম্বলের সমান। জলে ভেজানোর পর এটা এত ভারী হয়ে গেছে, আর এটা কাচতে আমার
বেশ কসরত করতে হয়েছে। যাই হোক, এখানে দেখো আমার কাকি শাশুড়ি আমার একটা খুব গুরুতর দায়িত্ব পালন করে দেয়। এই যে রোজ সকালবেলা দুধ আনাটাই আমার কাছে অনেকটা চাপের। তার মধ্যে কয়দিন ধরে পায়ে এত ব্যথা যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়াটাও অসুবিধা হয়ে যায়। তো এই দায়িত্বটা কিন্তু উনিই পালন করে। যবের থেকে আমরা দুধ নিচ্ছি তবের থেকেই কিন্তু উনি পালন করছে। হ্যাঁ, আমিও যাই, সেটা হলো ওনার যদি কোনো দিনও অসুবিধা থাকে সেই দিন আমি গিয়ে নিয়ে আসি। এছাড়া কিন্তু এই দায়িত্ব, সাথে ফুল তুলে দেওয়ার দায়িত্ব ইনিই পালন করে আমার। তো যাই হোক, চলো এখানে চলে এসেছিলাম বিছানা গোছাতে। এখন কি করি বলো তো, আগেই বিছানা গোছাই না, আগে বাইরের কাজগুলো করে নিই। যেহেতু জলগুলো আলগা থাকে তাই বাসন মেজে জামা কাপড় কেচে তবে এসে ঘরের কাজগুলো করি। হালকা হালকা গরম পড়ছে তো, তাই জলগুলোতে কুকুরের মুখ দেওয়ার চান্স অনেক বেশি থাকে। তো যেহেতু জলগুলোতে আমি ঘরেরই কাজ করি, সেই জন্য কুকুরে মুখ দিলে অজান্তে যদি কাজ করি সেটা আবার জানলে তো ফেলে দেওয়া যায়, কিন্তু অজান্তে যদি করা হয় সেটা কিন্তু মানে আমাদের শরীরের পক্ষে খুব খারাপই হবে, কারণ ওই থালা বাসনেই আমরা আবার খাবো। যদিও বা খাওয়ার আগে বা কোনো থালা বাসন ব্যবহার করার আগে আমি একবার করে সমস্ত কিছু ধুয়ে নিই, তবে সবসময় মনেও থাকে না, সম্ভবও হয়ে ওঠে না। আর এখানে দেখো ঘরের কাজবাজ শেষ হয়ে গেছে, এখন এই ঘর মুছবো, সাথে ঠাম্মাকে খেতে দেবো, আর ঠাকুরের বাসনগুলো মাজলেই মোটামুটি কাজ শেষ। তো পায়ে যেহেতু ব্যথা সেহেতু এইভাবেই ঘর মুছছি, পাটাকে একটু সামলে সামলে। আর কদিন ধরেই লাঠিটা নষ্ট হয়ে গেছে, সেই কারণেই ব্যথা পা নিয়েও এইভাবে হাত দিয়ে মুছতে হচ্ছে। তো এখন এই ঘরগুলো মুছলেই, সবে শুরু করলাম ঘর মোছা, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। সবে আমার ঘর দিয়েই মোছা শুরু করলাম। রান্নাঘর তো আমি আলাদাভাবে রান্না করার পরপরই পরিষ্কার করে নিই, কিন্তু ঘরগুলো আমি একসাথেই মুছি, ঘর দিয়ে বারান্দা দিয়ে। আর এখন কিন্তু সবে ঘর মোছা শুরু হলো। এবার যাব ঘরটার মুছে ঠাম্মাকে খেতে দিতে, তারপরে ঠাকুরের বাসন মাজবো। তো ঘরের সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট, এসছি ঠাম্মাকে স্নান করাতে। এখন এই ঠাম্মাকে স্নান করিয়ে দিয়েই যাব আমি স্নান করতে। আর কেমন রৌদ্র দেখেছ, আমার পিঠটা পুরো জ্বলে যাচ্ছিলো। এখন রোদে বসাও যায় না, দাঁড়ানোও যায় না। আর কিছুদিন বাদে আসলে, মানে এটা তো সবে এখনও হিসাব মতো শীতকাল, কারণ আমরা ছোটো থেকে জানি পৌষ মাঘ শীতকাল, এখনও কিন্তু মাঘ মাসই চলছে। তো এখনও বসন্ত আসেনি, তাই এত গরম। তাহলে ভাবো গ্রীষ্মকাল আসলে কেমন গরম পড়বে। আর আমাদের বাড়িতে আগে যাও বা গাছপালা বাঁশ বাগান টাগান দিয়ে যাও বা একটু হাওয়া বাতাস ছাওয়া পাওয়া যেত, এখন তো কিছুই নেই, পুরো একদম খা খা করছে, পুরো খোলা আকাশের নিচেই বাড়িটি, যেখানে রৌদ্র ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ঠাম্মাকে স্নান করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, এই যে খোড়া পা নিয়ে স্নান করে এখন আসছি। স্নান মোটামুটি কমপ্লিট, এবার যাব পুজো দিতে। তার আগে জামা কাপড়গুলো মেলে নিই। তবে বলে রাখি, আজ কিন্তু আমি মাথা ঘষিনি, মাথায় তেল দেওয়া তো, তাই ভালো করে জল দিয়ে মাথায় স্নান করেছি, কারণ অনেকটা টাইম রোদে ছিলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল আর ঘুরছিল, তাই ভালো করে জল দিয়ে মাথায় স্নান করে এসেছি। আর পিছনে যে কুকুরটা তোমরা দেখলা, ওটা কিন্তু আমাদের বাড়িরই কুকুর, ও কিন্তু আমাদের বাড়িতেই বেশিরভাগ টাইম থাকে। তো ওরা বাচ্চা দিয়েছিল, কিন্তু ওদের বাচ্চা বাঁচানো সম্ভব হয়নি। ওটা হলো মেয়ে কুকুর, যেটি গত বছর হয়েছিল, আর ওর মা আছে। মা মেয়ে মিলে এবার কিন্তু মোট 7টি না 8টি যেন বাচ্চা দিয়েছিল, একটাও বাঁচানো সম্ভব হয়নি। তবে বাচ্চাগুলো তো আমাদের বাড়িতে দেয়নি, দিয়েছিল আমাদের বাড়ির অপোজিটে আমার যে বান্ধবীর বাড়ি তাদের বাড়িতে। এমন জায়গায় দিয়েছিল সেখান থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করে আনাটাও সম্ভব ছিল না। যাই হোক, চলো এখানে সমস্ত জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম, উল্টে পাল্টে দিয়েই চলে এসেছি এখন ঘরে। এই যে স্নান করে এখন ঢুকছি ঘরে, করাতে করাতে এখন যাব একটু সিঁদুর পরবো। আর স্নান করে এসেই মনটা খুব ছটফট করে যে কখন একটু মাথাটা আসলে সিঁদুরটা পরবো, কারণ বিয়ের আগে এই অসুবিধাগুলো না হলেও বিয়ের আগে আমি স্নান করে বেশিরভাগটাই মাথায় আসতাম না। তবে বিয়ের পরে এটা কিন্তু কোনোদিনও ভুল হয় না। এটা হয়তো যুগ যুগ ধরে হয়ে আসছে যে সিঁদুর পরতে আজ পর্যন্ত কোনো মেয়ে হয়তো বলে যায়নি। আমি কিন্তু স্নান করে বিয়ের আগে বেশিরভাগ টাইমেই মাথা আঁচড়াতাম না, খুব কদাচিৎ মাথা আঁচড়াতাম। এই মাথা আঁচড়ানোর বিষয়টা আমার ভীষণ বিরক্তকর। তবে বিয়ের পরে এই জিনিসটা একদিনও হয়নি যে স্নান করে মাথায় সিঁদুর না দিয়ে ঘরে পুজো দিতে গেছি।
তো যাই হোক, এখানে দেখো সিঁদুর পরা হয়ে গেছে। এখন যাব একটুখানি তুলসী পাতা তুলে তবেই পুজো দিতে যাব। তো চলো আগে ঘরের পুজোর কাজ সেরে নিই। এই যে চলে এসেছি পুজো দিতে। আর পুজো দেওয়া মানেই এই যে একটুখানি চন্দন বেটে নেওয়া। তো চন্দন কাঠটা ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আদি চন্দন কাঠ, যেটা আমি শ্বশুরবাড়িতে এসে পেয়েছিলাম, আমার জেঠি শাশুড়ির ছিল। আর এই যে নতুন দেখছো, এটা আমি কিনে নিয়ে এসেছি। তো এখানে আমি পুজোর জোগাড়জান্তি করছি, দেখতেই পাচ্ছ। তো চলো পুজোটা আগে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর পুজো দিলে সাথে যে ধূপের যে একটা সুন্দর গন্ধ বেরোয় না ঘরে, বেশ ভালো লাগে আমার। আর যদি একটু ধুনো দেওয়া যায়, ধুনো আর ধূপের গন্ধ মিলে একদম ঘরটা মোমো করে। যাই হোক, আমি পুজো দেওয়ার সময় কিন্তু সবথেকে বেশি উপভোগ করি এই চন্দন কাঠের গন্ধটা। এত সুন্দর গন্ধ বেরোয়। আর সাথে ধূপের গন্ধটা, আমাদের ধূপকাঠির গন্ধটাও কিন্তু সেই চন্দন কাঠের মতনই। চলো, চন্দন ফ্লেভারের ধূপকাঠি তো, সেই জন্য চন্দন কাঠের মতন গন্ধ বেরোয়। আমার গোড়ায় এই চন্দন কাঠের গন্ধটা ভীষণ ভালো লাগে। যখন আমি চন্দন পাউডার মাখতাম, শুধুমাত্র এই গন্ধের লোভে, গন্ধ শোকার লোভে আমি চন্দন পাউডার মাখতাম। তবে সেটা বহু বছর আগে, একটা রূপচর্চা শরীরচর্চার একটা সময় ছিল। এখন সময় থাকলেও আর ইচ্ছা করে না। তো দেখো, এখানে আমি পুজোর জোগাড়জান্তি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে একেবারে পুজোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে তোমরা তো আমার পুজো অনেকবার দেখেছো। এখন মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু গীতাটা পাঠ করলেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো ভেবেই রেখেছি এবার থেকে রোজ গীতা পাঠ করব। মাঝখানে সময় হয়ে উঠতো না বলে পড়া হতো না। তো এবার থেকে ভেবেই রেখেছি তাড়াতাড়ি কাজ করে হাতে 1 ঘন্টা সময় নেব শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমার কাকি শাশুড়ি আমাকে প্রসাদ দেবে না, এটা হতেই পারে না। তবে এই যে প্রসাদটা দেখছো, এটা হলো খই আর দই মাখায়। এটা হলো সরস্বতী পুজো উপলক্ষে, তাদের বাড়ি সরস্বতী পুজো হয়েছিল। তো সেই যে পুজোর যে খইটা থাকে, সেটা দই দিয়ে মাখিয়ে দিয়েছে। আর এই যে তার বৃহস্পতিবারের যে চাল মাখা, যেটা ফেমাস, আমারও খুব ভালো লাগে, সেই প্রসাদটাও দিয়ে গেছে। তো প্রসাদ খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যা 7টা। এসছি, ঘুম থেকে উঠেই এসছি ঠাম্মাকে চা দিতে। চা দেওয়ার আগেই এই যে ওষুধ দিতে এসছি। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, 7টার সময় উঠেছি, কারণ আজকে শুয়েছি অনেক লেটে। শুতে বেজে গেছে 5টা, কারণ আজ খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে। কাকা শ্বশুর বাড়ি এসেছিলো 3:30-র সময়, সেই কারণে আমাদের খাওয়া দাওয়া করে শুতে প্রায় 5টা বেজে গেছে। তো ওই কারণে উঠতেও লেট হয়ে গেছে। তো চলো এবার একটু রান্নাঘরে গিয়ে চাটা বানাই আগে। তো রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ চলে এসেছি। কি ঘুটঘুটে অন্ধকার, তাই না? আমাদের রান্নাঘরটা, এটা সবার ঘরেই থাকে। আর ঘুমটা এখনও পোষায়নি। মনে হচ্ছিলো আরও ঘন্টাখানিক ঘুমাতে পারলে ঘুমটা হয়তো পুষিয়ে যেত। তো চলো আগে ঝটপট চাটা বানিয়ে ফেলি। ঠাম্মাকে চা দিয়ে দিয়েছি। বড়মশাই হঠাৎ নিয়ে আসলো চপ আর পেঁয়াজি। আমাদের দোকানের আমাদের বাড়ির অপোজিটেই একটা দোকান বসেছে, যেখানে সকালবেলা কচুরি আর তরকারি, সাথে সন্ধেবেলা চপ, আলুর চপ, পেঁয়াজি, এসব ভাজাভুজির একটা দোকান বসেছে। তো ওখান থেকেই বড়মশাই নিয়ে আসলো। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি, চপ, একটুখানি পেঁয়াজি আর একটুখানি দুধ চা। আর বড়মশাই নিয়ে নিয়েছিল 2টো কাঁচা লঙ্কা, যেটাও পরে কিন্তু খাইনি। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি বসে দুজন মিলে গল্প করে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। সব তো শোকায়নি। দুপুরে যে বস্তাটা কেচেছিলাম ওটা কিন্তু শোকায়নি। তবে এগুলো হচ্ছে আগের দিনের বড়মশাইয়ের, এগুলো আজ আবার একটু রোদ্রে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। তো এখন এগুলো গুছিয়ে রেখে চলে যাব রান্নাঘরে। আজ বানাবো একটু চিড়ের পোলাও। বড়মশাইকে দিয়ে চিড়ে আনিয়ে রেখেছি। তো এই চিড়ের পোলাওটা বানানোর আগে চলো আমাদের রান্নাঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে রান্নাঘরের অবস্থা এরকম হয়ে রয়েছে। আগে চলো রান্নাঘরটা গুছিয়ে নিই। রান্নাঘরটা গোছগোছ থাকলে না রান্না করতেও বেশ ভালো লাগে। চলো আগে এই যে তুড়ি মেরে রান্নাঘরটা মোটামুটি গুছিয়েছি বলতে কি, এই বাসনগুলোই এদিক ওদিক ছুটিয়েছিল, সেগুলোই গুছিয়েছি। আর ওই যে ওখানে রেখেছি একটুখানি গাজর আর বিনস, যেটা দিয়ে এখন বানাবো চিড়ের পোলাও। তো চলো কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি।
আজ চিড়ের পোলাও বানাচ্ছি শ্বশুরবাড়িতে প্রথমবার। আমাদের শ্বশুরবাড়িতে আগে কোনো দিনও হয়েছে কিনা বলতে পারবো না, তবে আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি শ্বশুরবাড়িতে। তবে আমার কিন্তু চিড়ের পোলাও প্রথমবার বানানো না, তবে শ্বশুরবাড়িতে প্রথমবার বানানো। চিড়ের পোলাওটা আমি আগে খুব বানাতাম, কারণ এই জিনিসটি আমার কাছে একজন ভীষণভাবে খেতে চাইতো। প্রায়শই আমাদের টিফিনে চিড়ের পোলাও হতো, তবে দুরকমভাবে। একটা মিষ্টি পোলাও হতো আর একটা হচ্ছে ডিম পেঁয়াজ দিয়ে চাউমিনের মতো করে বানানো হতো। আমি যেহেতু একটা সময় ডায়েটের রূপচর্চা সব করতাম, তো ডায়েটের ক্ষেত্রে চিড়ের পোলাওটা আমার কাছে বেস্ট লাগতো, পেট ভরার মতো খাবার, সাথে মুখরোচক। তো সেই কারণে আমি আমার মতো করে বানাতাম, সেখানে মিষ্টি ছাড়া, চিনি ছাড়া। আর যিনি চিনি দিয়ে ভালোবাসতো মিষ্টি মিষ্টি করে, তিনি হলো আমার দিদা। খুব ভালোবাসতো আমার হাতের এই চিড়ের পোলাওটা। আজ এই তার জন্যই ভীষণ মনটা খারাপ করছে, কারণ এখানে যখনই এই যে মিষ্টি চিড়ের পোলাওটা বানাচ্ছি না, আমার মনটা খুবভাবে কাঁদছিল যে আজ দিদা বেঁচে থাকলে তাকে আমি অনেক কিছু করে খাওয়াতে পারতাম। আমার হাতের অনেক রান্না আমার দিদা খুব পছন্দ করতো, এমনকি আমার খুব ভালো পার্টনার ছিল, জানো তো। আমি যখনই ডায়েটের কোনো কিছুই বলতাম, সমস্ত কিছু আমার দিদা সাপোর্ট করতো। আর সেই মানুষটা নেই তো বড্ড খারাপ লাগে। যাই হোক, অনেকটা মন খারাপ সাথেই বড়মশাইদেরকে বানিয়ে দিলাম। আজ সেই মানুষটা নেই বলে যে তাদেরকেও আমি কিছু বানিয়ে দেবো না, তার পছন্দের খাবারগুলো আমি আর কোনোদিনও বানাবো না, এটা তো হতে পারে না। তবে আজ একটু কম করেই বানালাম। আমি তো কোনোদিনও শ্বশুরবাড়িতে চিড়ের পোলাওটা বানাইনি, তো এরা কেমন কি খাবে না জানা ছিল না, সেই কারণে একটু কম করেই বানালাম। আর এই থালাটা হলো আমার কাকা শ্বশুরের। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাম্মার, কাকুমণির। এখন বসেছি আমি আর বড়মশাই। বড়মশাই একটু আগেই বসেছে, তো চলো আগে খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপরে বড়মশাইকে দিয়েও টেস্ট করাবো। ও তো আগেই খেয়ে নিয়েছে। আমার কাছে বেশ ভালোই লাগলো, তবে আমার কাছে বেশি ভালো লাগে একটু ডিম দিয়ে, তবে মিষ্টিটা বড়মশাইয়ের জন্য করা। কেমন লাগলো চিড়ের পোলাও? চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, তবে এঁঠোর মানে টেবিলটা মোছা হয়নি, তা আমাদের বাসনগুলো মাজা হয়ে গেছে। এই যে আমার হেল্পিং হ্যান্ড, যে রাতের বাসনটা মাজতে ভীষণভাবে সাহায্য করে। আমি আমার ভাগেরটা আগেই নিয়ে চলে এসেছিলাম, আর উনি ওনার ভাগেরটা পরে নিয়ে আসলো। আর এখানে দেখো, এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করার কারণ হলো, এখানে আমি বড়মশাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম গরম দুধ, তবে ফোনটা মানে বেখেয়ালিভাবে হাত থেকে পড়ে যাওয়াতে আমার হাতে কিন্তু গরম দুধটাও পড়ে গেছিলো। ডান হাতে পড়েছে, তো বেশ জ্বালা করছিলো। আর এখানে দেখো, বড়মাসে এখনও দুধটা খায়নি, ও এখনও আঙুল চুপিয়ে দেখছে দুধটা ঠান্ডা হয়েছে নাকি, তো আমাকে বললো এখনও গরম আছে। তো চলো, এবার আমরা দুধটা খেয়ে যাব বিছানায়। আমি তো অলরেডি বিছানায় ঢুকে পড়েছি, বড়মাসের দুধটা খাওয়ার জন্যই বাইরে রয়েছে। আমরা যেহেতু ঘরে দরজা লাগিয়ে খাই না, সেই কারণেও বাইরে রয়েছে। চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও।